শুরু করছি নীলচিরকুট দ্বিতীয় পর্ব। আমার ছোট থেকে খুব ইচ্ছে একজন পত্রমিতা হবে আমার, একদম পুরাতন দিনের মতো। আচ্ছা, তুমি কি অনেক আগের যুগের চিঠি প্রেমের গল্পগুলো শুনেছ? সেখানে একটা চিঠিকে ঘিরে প্রেমিক প্রেমিকার কত আবেগ, কত অনুভূতি থাকে দেখেছ? রোজ কারো চিঠির জন্য অপেক্ষা, কাপা কাপা বুকে সেই চিঠি পড়া, ঘুমহীন চোখ, দুটো চিঠির পাতা নিবদ্ধ করে প্রত্যেকটি অক্ষরে বুকের মাঝে গেঁথে নেওয়া। ইস, কি অনুভূতি! আজকাল সহজলভ্য দিনগুলোতে এমন একজন দুষ্প্রাপ্য বন্ধু কি সত্যি পাওয়া যায়? পাওয়া গেলে আমি পেতে চাই, খুব করে পেতে চাই। জানো, প্রেম না হোক, শুধুই বন্ধুত্ব হোক। কেউ একজন আমার চিঠির অপেক্ষা করুক, চলতে থাকুক তার আমার নীলচিরকুটের গল্প। এই আধুনিক জগৎটাতে সবার অগোচরে তুমি আমি চিঠি দেওয়া নেওয়া করব। তুমি আমায় জানবে না, আমি তোমায় জানবো না। চিঠিতে কোনো সম্বোধন থাকবে না, শুধু থাকবে এক আকাশ আবেগ, একজুড়ি কথা আর ছোট্ট একটা আদরে নাম। তারপর অনেক দিন পর যখন দুজন দুজনকে খুব করে চাইবো, ঠিক তখন আমাদের দেখা হবে। বিষয়টা মজার না? হয়তো মজার, হয়তো নয়। তোমার কাছে মজার লাগছে কিনা বুঝতে পারছি না, তবে আমি তোমার চিঠির অপেক্ষায় রইলাম। সেই তুমিটা কে হবে জানি না, তবে এইটুকু জানি সেই তুমিটা আমার সে হবে। আজ এতটুকুই। ইতি শ্যামলতা। চিঠিটা পরে নিয়ে চোখ কপালে তুলল নীরা, অবিশ্বাস্য কণ্ঠে বলল, তুই সিরিয়াসলি চিঠি লিখে ফেললি? ফেললাম। এবার কি করবি? সেটা তো দেখতেই পাবি। তুই তো ফর্সা, তাহলে ইতি শ্যামলতা লিখলি কেন? নম্রতা হেসে বলল, নামটা সুন্দর লাগে তাই। কথা বলতে বলতে পাশের শাড়ি থেকে দর্শনে একটা মোটা বই নিয়ে তার মলাটের মাঝে চিঠিটা রেখে দিল নম্রতা। নম্রতার কাজে প্রথম দফায় স্তব্ধ হয়ে বসে থেকে হেসে ফেলল নীরা। হাসতে হাসতে বলল, পাগল তুই? এখন লাইব্রেরিতে এসে কজন মানুষ বই পড়ে শুনি? যে যার মতো বই এনে যার যার বই পড়ে। এসব বই পড়ার সময় কই? তারপর এই মোটা দর্শনের বই মলাটের নিচে, কারো চোখেই পড়বে না তোর চিঠি। আর পড়লেও হাসতে হাসতে মরে যাবে। নম্রতা হেসে বলল, মরলে মরল, বাংলাদেশের 16 কোটি মানুষের মাঝে একজন হাসতে হাসতে মরে গেলে দেশের অর্থনীতিতে ভয়ানক কোনো ক্ষতি হবে না। এরা হঠাৎ গম্ভীর কণ্ঠে বলল, আর যদি কোনো মেয়ে ফাজলামো করে? নম্রতা আত্মবিশ্বাস নিয়ে বলল, চিঠি পড়েই বুঝতে পারবো। সেদিন চিঠি রেখে এসে উত্তেজনা ঘুম হলো না নম্রতার। নীরাকে ফোন দিয়ে বারবার জ্বালাতে লাগলো। মনের মধ্যে ঘুরতে লাগলো একটাই প্রশ্ন, কি হবে? কি হবে? আদৌ কি কারো চোখে পড়বে? 2 সারা রাত উত্তেজনায় ছটফট করে ভোর 4টার দিকে ঘুমোতে গেল নম্রতা। কলেজে তখন ইয়ারচেঞ্জ পরীক্ষার প্রস্তুতি চলছে। পরীক্ষার আগের দিনের ক্লাসটা তখন ভয়ানক গুরুত্বপূর্ণ। সারা বছর টোটো করে ঘুরে বেড়ানো নম্রতাদের জন্য শিট নোট কালেক্ট করা সে এক মোক্ষম সময়। কিন্তু নম্রতার মাথায় পরীক্ষার চিন্তা খেললো না। পরীক্ষার প্রতি সেন্সিটিভ নম্রতা গ্রীষ্মের ঝুম বৃষ্টি মাথায় করে কলেজ গেল ঠিক, কিন্তু 2 মিনিটও টিকলো না। ক্লাসরুমের পেছন দরজা দিয়ে নীরাকে টেনে হিস্ট্রি বের করে আনলো। বৃষ্টিতে 8 বাজে হয়, 9টার দিকে শাহবাগ গ্রন্থাগারে পৌঁছালো তারা। গ্রন্থাগার তখন মাত্রই খুলছে। নম্রতা উত্তেজনা নিয়ে 2য় তলার দিকে ছুট লাগলো। নীরা অত্যন্ত বিরক্ত হয়ে বলল, এতদিন আমার শুধু সন্দেহ ছিল, আজ প্রমাণ হয়ে গেল যে তুই মারাত্মক পাগল। কাল বিকেলে মাত্র চিঠি লিখলি, আজই উত্তর পেয়ে যাবি? তোর কি ধারণা মানুষ তো চিঠির জন্য হা হুতাশ করে মরে যাচ্ছে? নীরার কথা নম্রতা উৎসাহ খানিক মিইয়ে গেল। দীর্ঘশ্বাস ফেলে কপাল থেকে বৃষ্টির পানি ঝাড়ল। কম্পিত হাতে ফিলোসফির বইটা উঠিয়ে কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে রইল। নীরা তাড়া দিয়ে বলল, কি রে, দেখ জলদি। এসেছে তোর চিঠি? নম্রতা চাপা উত্তেজনা নিয়ে বলল, যদি না থাকে? যদি নয়, সত্যিই থাকবে না। সবাই তো আর তোর মতো পাগল নয় যে বই না পড়ে বইয়ের ভিতর চিঠি খুঁজে বেড়াবে। তবু দেখ, কথায় আছে, মনের শান্তি বড় শান্তি। নম্রতা মলাটের নিচে চিঠির খোঁজ করলো। তার নিজের লেখা চিঠি ব্যতীত ভিন্ন কোনো চিঠি পাওয়া গেল না। নীরা গুজগুজ করে বলল, বলছিলাম না পাবি না, শুধু শুধু ক্লাসটা মিস করলি। স্যার নিশ্চয় কত কিছু দাগিয়ে দিয়েছে। পরশু পরীক্ষায় কি লিখব? নম্রতা জবাব দিল না। বৃষ্টি ভেজা চুপসানো মুখ নিয়ে বাড়ি ফিরল। অসময়ে বৃষ্টিতে ভেজায় পরের দিন ওই ভয়ানক জ্বরে কাহিল হলো। জ্বর আর পরীক্ষার চাপে চিঠির কথা বেমালুন ভুলে গেল নম্রতা। প্রায় 1 সপ্তাহ পর পরীক্ষা শেষে বান্ধবীর সাথে ফুচকা খেতে বসে চট করেই মনে পড়ে গেল তার সেই নীলচিরকুটের কথা। ফুচকা ফেলে নীরাকে নিয়ে আবারও হাজির হলো গ্রন্থাগারের বারান্দায়। ফুচকা ফেলে আসায় নীরা তখন মহাবিরক্ত। এই মাথা পাগল মেয়েটা তার বন্ধু হয়, বিরক্তির বহরটা যেন আরো খানিকটা অতিরঞ্জিত।
কিন্তু কিছু কিছু মানুষের উপর বিরক্ত হওয়া চলে না। মানুষের বিরক্তি বা রাগকে যেমন পাত্তা দেয় না, ঠিক তেমনি অন্যকে সাহায্য করতে গিয়ে মান প্রাণ সব হারালেও বিরক্ত হয় না। নম্রতা হলো সেই ধরনের মানুষ, তার উপর বিরক্ত হওয়া সাজে না। নম্রতা এবারও আশাহত হলো। ফিলোসফি বইটির দিকে কিছুক্ষণ বিরক্ত করে তাকিয়ে থেকে হেসে ফেলল। মাথা নেড়ে বলল, চিঠি জবাব না এলে নেই, এই চিঠিটা এখানেই থাকুক। আমার আবেগময় সুন্দর চিঠিটা এই বইকে উৎসর্গ করলাম। চল, আজ তোকে ডাবল প্লেট ফুচকা খাওয়াবো। নীরা বিস্ময় নিয়ে বলল, ফুচকা খাওয়াবি মানে তোর মন খারাপ লাগছে না? না, লাগছে না। আমার ছোট্ট জীবনটাকে ছোট ছোট বিষয় নিয়ে মন খারাপ করতে নেই। বাবা বলে, লাইফ ইজ বিউটিফুল ফ্লাওয়ার, উই শুড ফিল ইট ফ্রাগ্রেন্স। এই যে চিঠি বিষয়ক সুন্দর ঝামেলাটা হয়ে গেল, এটাও সেই বিউটিফুল ফ্লাওয়ারের অংশ। আই হ্যাভ টু ফিল ইট। নম্রতা সর্বদা প্রণোজ্জ্বল, প্রাণবন্তর মেয়ে। তার 17 বছরের জীবনে কখনোই তাকে দীর্ঘ সময় চুপচাপ বসে থাকতে দেখা যায়নি। সবসময় ঠোঁটের কোণে একচিলতে হাসি আটকানো রাখা তার স্বভাব। অল্পতে উত্তেজিত হওয়া, অল্পতে খুশি হওয়া, প্রাণ খুলে হাসা আর আড্ডা জমানোর গুণে সে সর্বদাই আকর্ষণীয়। নম্রতা স্বাভাবিক চরিত্র অনুযায়ী চিঠি বিষয়ক ব্যাপারটা তার মনে খুব একটা দাগ রাখতে পারল না। পড়াশোনা, বন্ধুবান্ধব, দুষ্টম আর পাগলাম ভরা জীবনে ওই ক্ষুদ্র চিঠিটা দীর্ঘক্ষণ জায়গা দখল করে রাখতে পারল না। নম্রতা চিঠিটা বেমালুম ভুলে যে বসলো। যথারীতি ইয়ার চেঞ্জ পরীক্ষা শেষ হয়ে সেকেন্ড ইয়ারে ক্লাস শুরু হলো। কলেজে সিনিয়র সিটিজেন হতে পেরে তার তখন মহা খুশি। বান্ধবীরা মিলে হৈ হৈ করে টিউশনি করা, ফুচকার দোকানে ঘন্টার পর ঘন্টা আড্ডা দেওয়া তখন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে উঠল। ঠিক এমন একটা সময় ঝড়টা এলো। এই মৃদু শান্ত ঝড়ে এলোমেলো হয়ে গেল নম্রতা। একদিন ইংরেজি টিউশনি শেষ করে শাহবাগ গ্রন্থাগারে গিয়ে বসলো বান্ধবীরা। উদ্দেশ্য নিরিবিলিতে ক্লাস নোট আর অ্যাসাইনমেন্ট কমপ্লিট করা। বান্ধবীরা সবাই নোট নিয়ে ব্যস্ত হয়ে পড়তে নম্রতা অসচেতন চোখ দুটো ওই চিরপরিচিত বইটার ওপর গিয়ে পড়ল। নিতান্তই কৌতূহলবশত উঠে গিয়ে বইটা তুলে নিল সে। মলাটের নিচে নিজ হাতে লেখা নীল চিরকুটে খোঁজ নিতে চমকে উঠল নম্রতা। নীল কাগজের পরিবর্তে সাধারণ সাদা কাগজে লেখা সম্বোধনহীন এক ছোট্ট চিঠি উঠে এলো তার হাতে। সেখানে গুটি গুটি সুন্দর অক্ষরে লেখা, আপনি কি পাগল নাকি নিতান্ত কিশোরী একজন? পাগল বোধ হয় নন আমার জানা মতে। পাগলের সাজিয়ে গুছিয়ে চিঠি লিখতে জানে না, কিন্তু কিশোরীরা জানে। যুবতীদের থেকে কিশোরীদের চিঠি লেখার গুণটাও পাকা। তাদের মাথায় থাকা উদ্ভট চিন্তাগুলো ভীষণ পাকা। যেমন আপনার চিঠি, প্রেমের উদ্ভট ভাবনাটা। উদ্ভট বললাম বলে মন খারাপ করছেন? মন খারাপ করবেন না, এই ভাবনাটা সত্যি উদ্ভট, বই অন্য কিছু না। আজকের যুগে সেভাবে বন্ধুত্ব বা প্রেম করার সাহস কারো হবে বলে মনে হয় না, হয়তো মাথাতেও আনবে না। তাই মাঝে মাঝে উদ্ভট কিছু করতে খারাপ লাগে না, যেমনটা আমি করছি। আপনার উদ্ভট চিঠি উদ্ভট জবাব দিচ্ছি। আমার মতো মানুষ অজ্ঞাত কিশোরীকে চিঠি লিখছে, তা আমার নিজের কাছে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। চিঠিটা এক নিঃশ্বাস 2-3 বার পড়ে ফেলল নম্রতা। সারা শরীর উত্তেজনায় কাঁপছে। প্রায় 3 সপ্তাহ পর সে আকাঙ্ক্ষিত জিনিসটা হাতে পেয়ে গলা দিয়ে কথা বেরোচ্ছে না তার। নম্রতা কিছুক্ষণ থম ধরে দাঁড়িয়ে থেকে লাফিয়ে উঠল। কয়েক জোড়া কৌতূহলী দৃষ্টি তার উপর পড়তে চাপা ফিসফিসিয়ে বলে উঠল, নীরা। এই নমু, কি করছিস? সবাই দেখছে। নীরার কথা চারপাশে খেয়াল হলো নম্রতার। চারিদিকে তাকে অপ্রস্তুত হাসলো। তারপর বই হাতে কোনায় এক টেবিলের চেয়ারে টেনে বসলো। বুকের পাঁজর ভেঙে বেরিয়ে আসতে চাইছিল হৃৎপিণ্ড। তার চিঠির জবাব এসেছে। এই সাধারণ কথাটা বিশ্বাস করতে তার খুব বেগ পেতে হচ্ছে। নম্রতা সাদা কাগজে লেখা চিঠিটা টেবিলের উপর মেলে রাখলো। কয়েক মুহূর্ত একদৃষ্টি তাকিয়ে থেকে আনন্দিত দীর্ঘশ্বাস ফেলল। মাথাটাকে একটু শান্ত করে লিখতে শুরু করলো কয়েক লাইনের সম্বোধনহীন চিঠি। আপনাকে কি বলে সম্বোধন করা যায় বলুন তো? প্রথমবার প্রিয় সম্বোধন করেছিলাম, এবার সেই ভরসাটা পাচ্ছি না। এভাবে আপনি আপনি সম্বোধন করে আমার ঘাবড়ে দেওয়ার কোনো মানে হয়? আর সাদা পাতা কেন লিখছেন? নীল চিরকুট কি কখনো সাদা পাতা লেখা যায়? নীল চিরকুট সবসময় নীল কাগজে লিখতে হয়, এটাই নিয়ম। আর নিচে ইতিউতি কিছুই তো লিখেননি। একটা চিঠিতে এত এত ভুল করা মানুষটি কিনা আমার কিশোরী মেয়ে উদ্ভট চিন্তা ভাবনা কারখানা বলে তুচ্ছ তাচ্ছিল্য করে। এত ভারী অন্যায়। ইতি শ্যামলতা। লেখা শেষে 2বার পরে নিয়ে চিঠিটা মলাটের ভাঁজে রেখে দিল নম্রতা। আর সাদা কাগজে লেখা চিঠিটা খুব যত্ন করে নিজের কাছে রেখে দিল। বাসায় এসে চিঠিটাকে ডায়েরির পাতায় আঠা দিয়ে লাগালো। চিঠির কোনায় 2টো লাল গোলাপের পাপড়ি লাগিয়ে তাতে লিখলো, শ্যামলতা ও সে। তারপর থেকে শুরু হলো নতুন চিঠির অপেক্ষা। কিন্তু অপেক্ষাময় দিনগুলো যেন কাটে না।
কলেজ শেষে রোজ একবার গ্রন্থাগারে খোঁজ নেওয়ার পরও চিঠির সন্ধান মেলে না। অপেক্ষা করতে করতে নম্রতা যখন ক্লান্ত হয়ে পড়ল, ঠিক তখনই দ্বিতীয় চিঠিটি এলো। নম্রতাকে দুটো সপ্তাহ অপেক্ষা করে সাদা কাগজের মাঝখানে গুটি গুটি অক্ষরে 2 লাইনে একটা চিঠি লিখলো অপরিচিত সেই সে। সত্যি, এত ভারী অন্যায়, কিন্তু আমার যে নীল রাঙা কাগজ নেই। এখন উপায়? আমাকে কি তবে চিঠি লেখা থেকে বহিষ্কার করা হবে? সেই 2 লাইনের চিঠি অসংখ্যবার পড়ল নম্রতা। প্রথম দিকটায় বিরক্ত হলেও পর মুহূর্তে বেশ লাগলো। এই চিঠির জন্য অপেক্ষামান অনুভূতিটা তো চাইছিল সে। এখন সেই আকাঙ্ক্ষিত অনুভূতির জন্য নিশ্চয়ই বিরক্ত হওয়া চলে না। নম্রতা অনেক ভেবেচিন্তে লিখল। 3, না, আপাতত বহিষ্কার করা হচ্ছে না, তবে আপনার এই ভয়াবহ অপরাধের জন্য আপনাকে ভয়ানক এক শাস্তি দেওয়া হচ্ছে। তুমি মোর শাস্তি। এই শাস্তিতে আপনি নিষিদ্ধ নগরীর শব্দ। পত্রমিতাকে কেউ কখনো আপনি বলে সম্বোধন করেছে শুনেছেন কখনো? আচ্ছা, আপনাকে কি এখন বন্ধু বলে সম্বোধন করা যায়? অনেকটা আগের যুগের পত্রমিতার মতো। ছোটবেলার দাদির কাছে পত্রমিতাকে ঘিরে অজস্র গল্প শুনেছি। আমার দাদা ভাই আর দাদির সম্পর্কটা হয়েছিল মূলত চিঠিপত্রকে কেন্দ্র করে। দাদি যখন 5ম শ্রেণীতে পড়ে তখন পত্রমিতালি বলে একটা সংখ্যা ছিল। একদিন দাদির সই দুষ্টিমি করে সেই পত্রমিতালিতে দাদির নাম ঠিকানা দিয়ে দিল। কিন্তু সপ্তাহব্যাপী কোনো চিঠিপত্র এলো না। সেখান থেকে চিঠি না এলেও চিঠি এলো অন্য একটা ঠিকানা থেকে। দাদুর ভাষ্য মতে সেটা ছিল দাদুভাই কর্তৃক ভুল ঠিকানা চিঠি। ভুল চিঠিতে কিন্তু কোনো রোমান্টিসিজম ছিল না। চিঠি ছিল দাদা ভাইয়ের দূর সম্পর্কে আত্মীয় মারা যাওয়ার দুঃসংবাদ বহন করা দুঃখী দুঃখী চিঠি। আমার দাদি ছিল অল্প বয়স্ক আবেগী মেয়ে। দাদা ভাইয়ের দুঃখে সে এমনই ব্যথিত হলো যে দাদা ভাইয়ের ঠিকানায় আবেগমাখা সান্ত্বনাপত্র পাঠিয়ে দিল। তারপরে শুরু হলো চিঠি চালান ভালোবাসা। প্রায় 1 বছর পর দাদাভাই ঢাকা থেকে রাজশাহী দাদুর বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠালেন। সেই বিয়েতে ওকালতি করার জন্য নাকি ঘটককে বিস্তর টাকা খাইয়েছেন দাদাভাই। আপনি ভাবতে পারছেন? সে এত বছর আগে চুপি চুপি প্রেম করে বিয়ে করে ফেললেন তারা। কেউ সেই প্রেমের খবরও জানলো না, বুঝলো না। ব্যাপারটা মজার না? আমি রং নাম্বার প্রেমের গল্প শুনেছি, কিন্তু এভাবে চিঠি প্রেমের গল্প একদম নতুন। আচ্ছা, তাদের প্রেমটাকে কি নাম দেওয়া যায় বলুন তো? রং নাম্বার সাথে মিলিয়ে রং লেটার? বিদ্রোহ। আপনি কিন্তু এবারও ইতিতে কিছু লিখেননি। এবার আমি আপনাকে কি বলে সম্বোধন করি বলুন তো? ইতি, শ্যামলতা।